একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর অধ্যায় সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে তোমাদের সাথে আছি আমি মার্শিয়া আক্তার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা ভেক্টর অধ্যায়ের বেশ কিছু বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। ভেক্টর অধ্যায়ের উপরে কিছু ক্লাস হয়েছে, সেখানে কিছু বিষয় তোমরা জেনেছো। যেমন ভেক্টর যোগের জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু তোমরা শিখেছো। যেমন ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, বহুভুজ সূত্র প্রয়োগ করি, সামন্তরিক সূত্র প্রয়োগ করি। সেই বিষয়গুলো কিন্তু তোমরা এর আগের ক্লাসগুলোর আলোচনায় পেয়েছো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর যোগের কিছু বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার মধ্যে আছে নদীতে নৌকার গতি। দেখো, আমরা জানি যে নদী পার হবার জন্য যদি আমরা নৌকা চালানোর যে ঘটনাটা, সেটা হচ্ছে ভেক্টর যোগের একটা বাস্তব উদাহরণ। নদীর স্রোত পাড়ের সমান্তরালে বহমান। এটা আমরা জানি যে নদীর স্রোত কি হয়, পাড়ের সমান্তরালেই প্রবাহিত হয়। আর মাঝি যদি নৌকাটিকে এক পাড় থেকে অন্য পাড়ে নিতে চায়, তাহলে তাকে এমনভাবে নৌকা চালাতে হবে যাতে নদীর স্রোত ও নৌকার বেগের লব্ধি স্রোতের দিকের সাথে লম্ব বা প্রায় লম্ব হয়। অর্থাৎ স্রোতের যে দিকটা আছে, যেটাকে বলা হলো এটা পাড়ের সাথে সমান্তরালভাবে বহমান যে স্রোতটা, তার সাথে আমরা নৌকার যে বেগটাকে, সেটাকে এমনভাবে নৌকাটাকে চালাবো যে এই স্রোতের বেগ এবং নৌকার বেগ মিলে যে লব্ধি বেগটা পাওয়া যাবে, সেটা স্রোতের দিকের সাথে লম্ব বা প্রায় লম্ব হয়। তাহলেই কিন্তু সেই নৌকাটা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যেতে পারবে। আচ্ছা, এ কারণে নদী আড়াআড়িভাবে পার হতে চাইলে মাঝিকে নৌকা সরাসরি অন্য পাড়ের দিকে না চালিয়ে স্রোতের বিপরীত দিকে সামান্য বাঁকা করে চালাতে হবে। আচ্ছা, এখন দেখো, আমরা ধরে নিচ্ছি স্রোতের বেগ হচ্ছে ভি, নৌকার বেগ ইউ, এবং নদীর প্রস্থ যদি ডি হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি। আমরা জানি যে অনুকূলে নৌকার কার্যকরী বেগ যখন আমরা বের করতে চাইব, তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগটাকে যোগ করে দিতে হবে। কারণ অনুকূলে অর্থ হচ্ছে নৌকাটা এমন দিকে যাচ্ছে যেখানে স্রোতের বেগটাও একই দিকে প্রবাহিত। দুইটা একই দিকে যাচ্ছে যেহেতু, কাজে এখানে বেগ বের করতে হলে দুইটাকে যোগ করে দিতে হবে। আর স্রোতের প্রতিকূলে যদি আমরা নৌকার বেগটা বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিতে হবে। কারণ স্রোত হচ্ছে নৌকার বিপরীত দিকে প্রবাহমান, কাজে স্রোতের ওই বিপরীতমুখী বাধাকে অতিক্রম করে কিন্তু নৌকাকে যেতে হবে। সেক্ষেত্রে নৌকার বেগ থেকে স্রোতের বেগটাকে বাদ দিতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় এখন আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্ব তো বোঝোই, অর্থাৎ এখানে দেখো একটা চিত্র আছে, নদীর এক প্রান্ত দেখানো আছে এ, অপর প্রান্ত হচ্ছে বি। এখন নদী তো আমরা অনেকভাবেই পার হতে পারবো। যেমন সরাসরি যদি আমরা এ থেকে বিতে যাই, তাহলে কিন্তু এই দূরত্বটাই হবে সর্বনিম্ন বা ন্যূনতম দূরত্ব। কিন্তু আমরা যদি এ থেকে অন্য কোনো বিন্দুতে যাই, বি নয়, সেটা ওই পাড়েরই অন্য যে কোনো বিন্দু, তাহলে কিন্তু সেটা ন্যূনতম দূরত্ব হবে না। অর্থাৎ ন্যূনতম দূরত্ব হবে শুধুমাত্র লম্ব বরাবর যে দূরত্বটা, সোজাসুজি যে দূরত্বটা, সেটাই ন্যূনতম দূরত্ব। তো এখানে আলোচনাটা হচ্ছে ন্যূনতম দূরত্বে যদি কেউ নদী পার হতে চায়, তাহলে তাকে কিভাবে যেতে হবে বা সেই নৌকাটাকে কিভাবে চালাতে হবে। দেখো, এসি পথে যদি নৌকা চালায় মাঝি, তাহলেই সে শুধুমাত্র বি বিন্দুতে পৌঁছাতে পারবে। কারণ নদীটা হচ্ছে স্রোতের বেগ যুক্ত, এটা স্রোতহীন নয়। স্রোতহীন নদী যদি হতো, তাহলে কিন্তু এ থেকে বিতে সরাসরি যাওয়া যেত। কিন্তু যেহেতু এখানে স্রোতের একটা বেগ আছে, কাজে নৌকার বেগের সাথে স্রোতের বেগ ক্রিয়া করে
এখানে একটা লব্ধি বেগ পাওয়া যাবে। এ কারণেই যদি মাঝি বা সাঁতারু এ থেকে সি বরাবর যাত্রা শুরু করে, তাহলে সেই লব্ধি বেগের কারণে সেটা এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে। আচ্ছা, এখন দেখো স্রোতের দিকে বেগের উপাংশ নিয়ে আমরা পাচ্ছি স্রোতের বেগ। এই ক্ষেত্রে এই অংশের জন্য স্রোতের বেগ আমরা ধরেছি ভি, আর সাঁতারুর বেগ বা নৌকার বেগ হচ্ছে ইউ। তাহলে ভি এর সাথে এখানে স্রোত, তো যেহেতু ভি যেদিকে প্রবাহিত, আমরা স্রোতের বেগটাও মানে স্রোতের বেগকে আমরা যেহেতু ভি দিয়ে দেখিয়েছি, এখানে যখন আমরা উপাংশে বিভক্ত করব তখন এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, যেহেতু স্রোতটা নিয়েই আমরা কথা বলছি। আর এরপরে যখন আমরা সাঁতারুর বেগের সাথে স্রোতের বেগটার তুলনা করছি এবং উপাংশ নিচ্ছি, তখন কিন্তু দেখো ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এক্ষেত্রে হবে উপাংশ আমরা যদি নিই সাঁতারুর বেগের জন্য বা নৌকার বেগের জন্য, সেটা হয়ে যাবে ইউ কজ আলফা। আর লব্ধি বেগ যেটাকে আমরা এখানে ডাব্লিউ দিয়ে দেখিয়েছি, তাহলে লব্ধি বেগ হবে ডাব্লিউ কজ 90 ডিগ্রি। কারণ হচ্ছে লব্ধি বেগটা স্রোতের বেগের সাথে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। আচ্ছা, তাহলে আমরা জানি যে কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1 এবং কজ 90-র মান হচ্ছে 0। এখান থেকে আমরা আলফার একটা মান পেলাম, সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এই টার্মটা আমরা মনে রাখবো, কারণ হচ্ছে আলফা দিয়ে আমরা কিন্তু এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা পেতে পারি, অর্থাৎ ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণটা পাওয়ার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখন ত্রিভুজ এডিসি এর জন্য দেখো আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরাসের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখান থেকে আমরা ডাব্লিউর মানটা পেলাম √ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আবার আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়, তাহলে ডি ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি। এখান থেকে টি এর মান পাওয়া যায় দূরত্ব বাই বেগ, অর্থাৎ ডি ডিভাইডেড বাই √ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। অর্থাৎ আমরা ন্যূনতম দূরত্ব বলতে আড়াআড়িভাবে যদি কোনো নদী পার হতে চাই, সেক্ষেত্রে আমাদের যে সময় প্রয়োজন হবে তার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই √ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বা তুমি আরেকভাবে যদি বলতে চাও, তাহলে দূরত্ব ডিভাইডেড বাই, এখানে ইউ ছিল আমাদের সেই নৌকা বা সাঁতারুর বেগ, তার বর্গ মাইনাস হচ্ছে স্রোতের বেগের বর্গ, এবং সেটাকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলেই আমরা ন্যূনতম দূরত্বে নদী পারাপারের সময়টা পেয়ে যাব। আচ্ছা, এখন যে টপিকটা সেটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার। অর্থাৎ একটা হচ্ছে ন্যূনতম দূরত্বের জন্য কেমন সময় লাগলো সেটা আমরা বের করেছি, আর এখানে আমরা দেখব আমরা যদি সবচেয়ে কম সময়ে নদীটা পার হতে চাই, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন হবে। একটা ন্যূনতম দূরত্ব আর একটা ন্যূনতম সময়। আচ্ছা, এই ক্ষেত্রে নৌকার বেগ ইউ, স্রোতের বেগ ভি, নদীর প্রস্থ ডি একই রকমই আছে। এখন ও বিন্দু থেকে নৌকাকে যদি ও এ বরাবর চালনা করা হয়, চিত্রটা লক্ষ্য করো, ও এ বরাবর চালনা করলে এটা কোনো এক সময় টি সময়ে এটা নৌকা ও বি বরাবর বি বিন্দুতে পৌঁছাবে। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে নদী যদি আমরা সরাসরি পার হতে চাই, তাহলে কি করতে হয়েছিল, একটা অ্যাঙ্গেল করে সেই নৌকাটাকে চালাতে হয়েছিল, অর্থাৎ কোনো মতেই কিন্তু 90 ডিগ্রি করে নয়, তার চেয়ে বেশি কোণে চালাতে হয়েছিল। কিন্তু আমরা যদি সরাসরি ও থেকে এ বরাবর নৌকা চালানো শুরু করি, তাহলে কিন্তু কখনোই এ বিন্দুতে পৌঁছাতে পারবো না। এটা কি হয়ে যাবে, তার গতিপথ থেকে বিচ্যুত হয়ে এখানে দেখো দেখানো আছে এ বিন্দুতে যাবে না, এটা কিন্তু যাবে বি বিন্দুতে। আচ্ছা, এখন ও এ এবং ও সি বরাবর নৌকার বেগের উপাংশ দেখানো আছে, দেখো ইউ সাইন আলফা আর একটা হচ্ছে ইউ কজ আলফা। কারণ হচ্ছে আমরা জানি যে যখন উল্লম্ব উপাংশ পাওয়া যায় তখন সেটা সাইনের মানে অ্যাঙ্গেল আসে সাথে, আর যখন অনুভূমিক উপাংশ আমরা নিই তখন কিন্তু কজের উপাংশ আসে।
এজন্য ও এ বরাবর হচ্ছে ইউ সাইন আলফা আর ওসি বরাবর হচ্ছে ইউ কজ আলফা। আর ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য সূত্রটা এরকম, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। অর্থাৎ সূত্র কিন্তু একই আছে, অর্থাৎ সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। অর্থাৎ এই ক্ষেত্রে দূরত্ব হচ্ছে ডি আর বেগটা এখানে ইউ সাইন আলফা। আর সাইন আলফার মান যদি বাড়তে থাকে, অর্থাৎ সাইন 90 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে সবচেয়ে কম সময় লাগবে, অর্থাৎ সাইন 90-র মান আমরা জানি 1, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে টি ইকুয়াল টু ডি বাই ইউ। অর্থাৎ যদি বলা হয় যে এখানে দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি টি ইকুয়াল টু ডি বাই ইউ এই সূত্র থেকে বের করতে পারবো। আর যাত্রা বিন্দু থেকে যখন অপর বিন্দুতে পৌঁছালো, যেমন ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল কিন্তু এটা পৌঁছালো বি বিন্দুতে, তাহলে আমরা ও থেকে বি পর্যন্ত, বি থেকে যদি কোনো লম্ব টানতাম এবং ও থেকে সেই দূরত্বটা যদি আমরা পেতাম, অর্থাৎ যাত্রাবিন্দু থেকে অনুভূমিক বরাবর দূরত্ব যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ ওসি বরাবর তো ইউ কজ আলফা ছিলই, সাথে এখানে স্রোতের বেগ ভিটা যুক্ত হয়েছে এবং তাকে সময় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা দূরত্বটা পাব। অর্থাৎ দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখানে বেগের জন্য আমাদেরকে স্রোতের বেগ তো নিতে হবেই, সাথে সাথে নৌকার বেগের যে উপাংশটা আমরা পাচ্ছি সেটাও আমাদেরকে এর সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে এই দুই স্লাইড থেকে আমরা একটা জিনিস মাথায় রাখব, সেটা হচ্ছে ন্যূনতম পথে যদি নদী পার হতে চায়, ন্যূনতম পথ বলতে আমরা কিন্তু আড়াআড়ি পথটাকে বোঝাচ্ছি। অর্থাৎ যেমন এখানে এই চিত্রে দেখো, ও থেকে যদি সরাসরি এ বিন্দুতে যেতে চায় তাহলে সেটাই হবে ন্যূনতম পথ। তাহলে ন্যূনতম পথে যদি নদী পার হতে চায় তাহলে নৌকাকে স্রোতের সঙ্গে এমনভাবে কোণ করে চালাতে হবে যাতে স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি স্রোতের দিকের সাথে লম্ব হয়, যেটা এর আগের স্লাইডে আলোচনা করা হয়েছে। আর ন্যূনতম সময়ে যদি নদী পার হতে হয় তাহলে নৌকাকে স্রোতের সাথে লম্বভাবে, অর্থাৎ নদীর প্রস্থ বরাবর রওনা দিতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে নৌকাটি রওনা দিবে ও থেকে এ বরাবর, কিন্তু সেটা এ বরাবর পৌঁছাবে না, সেটা পৌঁছাবে ও থেকে বি বিন্দুতে। কিন্তু ন্যূনতম সময় পেতে হলে আমাদেরকে রওনা দিতে হবে ও থেকে এ বরাবর। আচ্ছা, এই বিষয়টা একটু মাথায় রেখো যে ন্যূনতম সময় হলে আমরা কেমন সূত্র ব্যবহার করব আর ন্যূনতম দূরত্ব হলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। এখানে একটা গাণিতিক উদাহরণ আছে, দেখো। নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে এবং তখন নৌকার বেগ কত হবে? এটা কিন্তু আমরা এতক্ষণ মানে আমরা আগে যে সূত্রগুলো শিখেছি সেটার আলোকেই কিন্তু আমরা অ্যান্সারটা করব। তাহলে দেখো, অনুকূলে দেওয়া আছে, আমরা জানি যে অনুকূলে নৌকার কার্যকরী বেগ যদি আমরা বের করতে চাই তখন আমাদেরকে ইউ প্লাস ভি যোগ করে দিতে হবে এবং ইউ প্লাস ভি ইকুয়াল টু হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। আর এখানে নৌকার বেগ ভি, কাজে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। এবং এই সমীকরণ দুটিকে আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা নৌকার বেগ এবং স্রোতের বেগ পেয়ে যাচ্ছি। এখানে নৌকার বেগ পাওয়া গিয়েছে 12 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি সোজা অপর পারে যেহেতু পৌঁছাতে হবে তাহলে কিন্তু নৌকাটিকে সোজাসুজি অপর পারের দিকে চালানো যাবে না। এটাকে কি করতে হবে? স্রোতের সাথে নৌকাটিকে আলফা কোণ করে চালাতে হবে। তাহলে সেটা পৌঁছাবে কোথায়? পৌঁছাবে একদম সোজাসুজি অপর পারে, অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে। তাহলে আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, যেটা তোমরা সামান্তরিক সূত্রে যখন দিক বের করেছো, লব্ধির দিক বের করেছো, তখন কিন্তু তোমরা এই সূত্রটা পেয়েছো। সেখানে কি ছিল যে tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, সেই সূত্র অনুযায়ী আমরা এখানে ব্যবহার করেছি।
এবং থিটা হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা নৌকাটিকে একদম সরাসরি অপর পারে নিতে চাচ্ছি আর চালাচ্ছি আলফা কোণে, কাজে আমরা আলফার মানটা এখানে বের করব। তাহলে ইউ আর ভি এর মান তো আমরা পেয়েছি, সেই মানগুলো যদি আমরা বসাই, এখানে আলফার মান আসছে 120 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে যদি আমরা সেই নৌকাটিকে চালনা করি, তাহলে সেটা একসময় সোজাসুজি অপর পারে অর্থাৎ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে অপর পারে যেয়ে পৌঁছাবে। আর এখানে আমরা নৌকার বেগ অর্থাৎ লব্ধি বেগটা সেই অবস্থায় কেমন ছিল সেটার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করছি, আর ইকুয়াল টু √u² প্লাস v² প্লাস 2uv cos আলফা। এখানে সবগুলো মান যদি আমরা বসাই, তাহলে সেখান থেকে এই মানটা পাওয়া যায় 10.39 km/h। অর্থাৎ যেটাকে তোমরা সামান্তরিক সূত্রের লব্ধি হিসেবে পেয়েছো, আর ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা, সেই সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন আমরা ভেক্টর যোগ সংক্রান্ত কিছু সূত্র দেখব। দেখো, ভেক্টর যোগ বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্রটা হচ্ছে পি প্লাস, যেমন একটা পি ভেক্টর, এখানে চিত্রটা দেখো, একটা পি ভেক্টর আছে, একটা কিউ ভেক্টর আছে। অর্থাৎ আমরা যদি পি প্লাস কিউ লিখি, আমরা এর পরিবর্তে কিউ প্লাস পিও লিখতে পারি। এখানে কিন্তু পরস্পর কি করেছে, স্থান বিনিময় করেছে। এটাই হচ্ছে বিনিময় সূত্র। এখানে ও এ বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর কিউ ভেক্টর দেখানো আছে। এখন আমরা যদি সামান্তরিকটা পূর্ণ করি, ও এ সি বি সামান্তরিকটি যদি আমরা পূর্ণ করি, আমরা সামান্তরিকের সূত্র অনুযায়ী জানি যে সন্নিহিত দুই বাহু অর্থাৎ ও এ এবং এসি বরাবর যদি দুটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে কর্ণ বরাবর অর্থাৎ ওসি বরাবর। সেক্ষেত্রে ও এ প্লাস এসি ইকুয়াল টু ওসি। এবং একইভাবে অপর সামান্তরিকের অপর দুই বাহু দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ওবি বরাবর হচ্ছে কিউ ভেক্টর আর বিসি বরাবর ছিল পি ভেক্টর। তাহলে এই দুই সামান্তরিকের সন্নিহিত বাহু অনুযায়ী যদি আমরা সূত্রটাকে সাজাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ওবি প্লাস বিসি ইকুয়াল টু ওসি। এবং ওই যে লব্ধি একইভাবে কর্ণ বরাবর কাজ করছে, তাহলে এখন দুইটাই তো ওসির সমান, কাজে আমরা দুইটাকে যদি পরস্পর সমান লিখি, সেক্ষেত্রে আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি এই সূত্রটা প্রমাণ করতে পারি। আচ্ছা, এখন যেটা আছে দেখো, এটা হচ্ছে সংযোগ সূত্র। ভেক্টরের যোগ সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্রটা এরকম যে এ প্লাস বি এর সাথে আমরা এর যোগফলের সাথে যদি আমরা সি ভেক্টরকে যোগ করে দেই, তাহলে সেটা এর সাথে যদি বি আর সি এর যোগফলকে আমরা যদি যোগ করি, দুইটা একই রকম ফলাফল দিবে। অর্থাৎ আমরা এক জায়গায় এ এবং বি কে যোগ করে নিচ্ছি আগে, তারপর সেই যোগফলের সাথে সি কে যোগ করছি। আরেক জায়গায় আমরা বি আর সি এর যোগফলের সাথে এ কে যোগ করছি। দুইটা মিলে কিন্তু একই রকম ফলাফলই পাওয়া যাবে। এখানে দেখো, ওপি বরাবর এ ভেক্টর, পি কিউ বরাবর বি ভেক্টর এবং কিউ আর বরাবর সি ভেক্টর ক্রিয়াশীল আছে। তাহলে আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্র আমরা শিখেছি, সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওপি প্লাস পি কিউ ইকুয়াল টু হচ্ছে ও কিউ। অর্থাৎ ওপি প্লাস পি কিউ মানে হচ্ছে এ প্লাস বি। আবার একইভাবে যদি আমরা পি কিউ প্লাস কিউ আর নিই, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে লব্ধি পাবো পি আর, যেটা হচ্ছে বি প্লাস সি এর সমান। আবার যদি আমরা ও কিউ প্লাস কিউ আর নিই, অর্থাৎ ও কিউ ছিল এ প্লাস বি এবং এর সাথে যদি আমরা সি ভেক্টরকে যোগ করে দিই, তাহলে সেটা এই ক্ষেত্রে ডি ভেক্টর হিসেবে দেখানো আছে। অর্থাৎ ও থেকে আর পর্যন্ত, এটাকে আমরা ডি ভেক্টর বলছি। আচ্ছা, আবার যদি আমরা ওপির সাথে পি আর নিই, অর্থাৎ এখানে ওপি ছিল এ আর পি আর ছিল বি প্লাস সি। যেহেতু ওই যে পি কিউ প্লাস কিউ আর বি প্লাস সি, এটার লব্ধিটা আমরা পেয়েছিলাম পি আর। এখানে যদি সেই মানটা আমরা বসাই, তাহলে আমাদের এই সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস ব্র্যাকেটে বি প্লাস সি। অর্থাৎ দুইটাই ডি ভেক্টর ও আর, অর্থাৎ ও আর এর সমান। তাহলে সেক্ষেত্রে এ প্লাস বি এর যোগফলের সাথে আমরা যদি সি ভেক্টরকে যোগ করি, সেটা হবে বি প্লাস সি এর যোগফলের সাথে এ কে যোগ করলে যা পাওয়া যাবে তাই। অর্থাৎ ভেক্টরের যোগ সংযোগ সূত্র মেনে চলে।
এখানে কিন্তু আমরা আগে যে সূত্রগুলো শিখেছি ত্রিভুজ সূত্র, সেই সূত্রগুলোকেই অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা সূত্র দেখো, এটা হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র বলছে যে এম এর সাথে যদি এ এবং বি ভেক্টরের যোগফলকে গুণ করা হয়, এম যে কোনো একটা সংখ্যা এবং এটা একটা স্কেলার রাশি, তাহলে কি হবে, এম ওই স্কেলার রাশির সাথে আমরা যদি এ ভেক্টরকে গুণ করে দিই এবং আবার ওই স্কেলার রাশির সাথে আমরা যদি বি ভেক্টরকে গুণ করে দিই, এই দুটার সমষ্টি যা পাওয়া যাবে সেটা এদের পরস্পরের সমষ্টির সাথে ওই সংখ্যাটাকে গুণ করলে যা হবে তাই। এটাই হচ্ছে বন্টন সূত্র। এখানে দেখো আমরা চিত্রটা লক্ষ্য করো, ও পি বরাবর আমরা এ ভেক্টর ধরে নিয়েছি আর পি কিউ বরাবর আছে আমাদের বি ভেক্টর। আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে জানি যে ওপি বরাবর এ এবং পি কিউ বরাবর বি, তাহলে এই দুইটা যোগ করলে আমরা যেটা লব্ধি পাবো সেটা হবে ও কিউ, অর্থাৎ এ প্লাস বি ইকুয়াল টু ও কিউ হবে। এখন আমরা ও কিউকে এমনভাবে এস পর্যন্ত বর্ধিত করলাম যেন ওএস যে মানটা সেটা ও কিউ এর এম গুণের সমান হয়, অর্থাৎ এম ইন্টু ও কিউ হয়। তাহলে ও কিউ এর মানটা যদি আমরা এখানে বসাই তাহলে ওএস ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখন পি কিউ এর সমান্তরাল করে আমরা আর এস একটা রেখা টানলাম যা বর্ধিত ওপিকে আর বিন্দুতে ছেদ করলো। এখন দেখো ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও এস আর এরা পরস্পর কিন্তু সদৃশ্যকোণী, কারণ হচ্ছে এখানে লম্ব টানা হয়েছে, এখানে পি এর এখানে যে কোণটা তৈরি হয়েছে, আর এর এখানে যে কোণটা তৈরি হয়েছে, বা কিউ এস এর এখানে যে কোণগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু সব একই রকম। আচ্ছা, তাহলে এই দুই ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানে ভিন্ন ভিন্ন দুইটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কিন্তু হবে ওই যে মানে যে অনুযায়ী এটাকে বর্ধিত করা হয়েছিল, যত গুণ বর্ধিত করা হয়েছিল সেই সংখ্যাটার সমান। অর্থাৎ আমরা যদি ও আর এর সাথে ওপি বাহুর অনুপাত বের করি, যেহেতু ও এস আর ভেক্টর মানে ত্রিভুজের মধ্যে ও আর বাহুটা যেমন, ওপি কিউ ত্রিভুজের মধ্যে ওপি বাহুটাও কিন্তু সেই একই রকম। অর্থাৎ তুমি যদি এটাকে ভূমি হিসেবে চিন্তা করো তাহলে ও এস আর এর ভূমি হচ্ছে ও আর এবং ওপি কিউ এর ভূমি হচ্ছে ওপি, তাহলে এদের অনুপাত যা হবে, আবার একইভাবে আর এস বাহুটা যেমন পি কিউ বাহুটাও কিন্তু একই রকম, এই দুইটার অনুপাত হবে পরস্পর সমান। আবার একইভাবে ও এস বাহু যেমন সেই রকমই ওপি কিউ ত্রিভুজের হচ্ছে ও কিউ বাহু, তাহলে এই দুই বাহুর অনুপাতও কিন্তু হবে পরস্পর সমান, অর্থাৎ প্রত্যেকটা সদৃশ্য বাহুগুলোর অনুপাত কিন্তু সমান পাওয়া যাবে এবং সেটা হচ্ছে এম এর সমান। আচ্ছা, এখান থেকে আমরা ও আর এর মানটা পাচ্ছি, ও আর হচ্ছে এম ইন্টু ওপি, ওপির পরিবর্তে আমরা এম লিখতে পারি, তার মানে এম ইন্টু এ। আবার আর এস এর সাথে আমরা এম ইন্টু পি কিউ লিখতে পারি, পি কিউ এর মান হচ্ছে বি, তাহলে ও এস এর মান দাঁড়াচ্ছে ও আর প্লাস আর এস। আচ্ছা, ও আর প্লাস আর এস ইকুয়াল টু ও এস, এটাও কিন্তু আমরা ত্রিভুজ সূত্র থেকে লিখেছি। তাহলে এখানে এখন জাস্ট আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে ও এস এর পরিবর্তে এম ইন্টু এ প্লাস বি, আর যদি আমরা ও আর এবং আর এস এর মান বসাই তাহলে হবে এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু পি ভেক্টর। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ভেক্টরের যোগ বন্টন সূত্র মেনে চলে। যাই হোক, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই থাকলো। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আসলে গাণিতিক বিষয়গুলো এমন যে এগুলোকে স্লাইডে দেখিয়ে যদি তুমি খুব কেয়ারফুলি লক্ষ্য না করো তাহলে কিন্তু বুঝতে পারাটা একটু সমস্যা হয়ে যায়। তা আমার মনে হয় তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে লিখে দিও, চেষ্টা করা হবে সেটাকে সলভ করার জন্য। ভালো থেকো সবাই।